আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাপুর শাখার অধীনে পরিচালিত নাসরিন আলামী ট্রেডার্স এজেন্ট আউটলেটের মাসব্যাপী সেবা মাস উপলক্ষে আজকে এই প্রোগ্রামের সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মাদ্রাসার মুহতামিম, এবং সামনে উপস্থিত আছেন মান্নানগরের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত ফরেন রেমিটার সহ সকল স্তরের উপস্থিতি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি যা বলবো তা আপনারা সবাই বলে দিয়েছেন, আমার এখানে বলার কিছুই নেই। তারপরও দুই একটা কথা তো থেকে গেছে, এগুলো বলতে হবে নাকি? আমি শুরু করতে চাই এইভাবে। ইসলামী ব্যাংক 1983 সালের মার্চ মাস থেকে এর কার্যক্রম শুরু করে। এই কার্যক্রম শুরু করার আগে কিছু ঘটনা আছে, ঘটনাগুলো শুনলে হয়তো আপনাদের লোম শিহরে উঠবে। এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলামিক জ্ঞান সম্পন্ন, ইসলামিক মেধা সম্পন্ন কিছু লোক যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে গেছে। এর ভিতরে আপনাদের কোম্পানিগঞ্জের একজন আছে আব্দুল জাহের, আমার নামও আব্দুল জাহের নাসের। সারা বাংলাদেশে ওনার মতো অনেক ইসলামিক স্কলার আছেন যারা এই ব্যাংকটা প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত কষ্ট করে এই ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছেন। এবং এই ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য মক্কা শরীফে কাবার গিলাফ ধরে কান্না করে এই ব্যাংকটা আনা হয়েছে। এটা একটা হিস্ট্রি আছে। এই ব্যাংকটা আনার জন্য তখনকার সময়ে 1983 সালের পূর্বে যখন ব্যাংক করবে চিন্তা করতেছে, তখন সরকারি বিভিন্ন আমলা যারা সরকারি সচিব পর্যায়ে এবং ব্যাংকের সরকারি ব্যাংকের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সরকারি চাকরি ছেড়ে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করার জন্য মনোযোগ দিয়েছেন, তাদের কথা স্মরণ করতে হয়। যাদের কারণে, যাদের এই যাদের শ্রম দেওয়ার কারণে, যাদের এই ত্যাগের কারণে আজকে আমরা ইসলামী ব্যাংকের মতো একটা বড় বৃক্ষ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1983 সালে যখন ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে, তখন কিছু বাম গোষ্ঠী বা নেগেটিভ মাইন্ডের লোক, আমি বাম বলবো, নেগেটিভ মাইন্ডের লোক ইসলামী ব্যাংক এই দেশে আবার কিভাবে চলে, ইসলামী ব্যাংক কিভাবে চলার কথা না। যেখানে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে শুরুতেই বাধা আসছে যে ইসলামী ব্যাংক কিভাবে চলবে, ইসলামী ব্যাংক এভাবে চলার কথা না, ইসলামী অর্থ ব্যবস্থার কোনো ধারণাই বাংলাদেশে নাই। তখনকার সবাই এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার জন্য যারা এই কষ্ট করেছেন তারা তখন থেকে বাধা পেয়ে আসতেন। এরপরে অনেক বাধা ডিঙিয়ে আস্তে আস্তে যখন জনমনে মানুষের আস্থা সৃষ্টি করেছে, 2000 এর মধ্যে অনেক ঘটনা ঘটছে। 2009 কিংবা 12-তে আইসা যখন আমাদের এটিএম বুথ গুলো ভাঙা শুরু হয়েছে, আপনারা হয়তো জানেন, অনেকে জানার কথা, আমাদের যখন এটিএম বুথ করা হয়েছে, এটিএম বুথ ভাঙা শুরু হয়েছে। এরপরে শুরু হলো শাহবাগী আন্দোলন, ইসলামী ব্যাংকে জঙ্গি অর্থায়ন করে। এরপরে শুরু হলো সিলেটে কোন বাংলা ভাই জঙ্গি কি জানি একজন নাম হয়েছে, ওনার অ্যাকাউন্টে লেনদেন পাইছে। বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকে বিভিন্ন ভাবে দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। এরপরে হলো কি 2022 সালে হলো ভয়ঙ্কর নভেম্বর, এরপরে 24 সালে সরকার পতনের বিষয়, এরপরে এখন আপনারা যেটা শুনছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আসলে ইসলামী ব্যাংকটাকে এইভাবে যে ভালোবাসেন, এটা আমাদের কাছে আমরা অত্যন্ত ভালো লাগে যে আমরা যারা ব্যাংকের একটা লেভেলে আছি, আমরা বলতে পারি যে ব্যাংকটাকে আমাদের ব্যাংকটাকে এভাবে জনগণ ভালোবাসে, আমাদের ব্যাংকের ভিতরের খবর যেভাবে অধিকভাবে জ্ঞান রাখেন, এটা আমরা অত্যন্ত আপনাদের কাছে শ্রদ্ধা করে স্মরণ করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু তথ্য দিই আমাদের ব্যাংক সম্পর্কে। একটু কথা ছিল, সেটা হলো ইসলামী ব্যাংক 83 সালের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের শাখা হলো 400টা। লাইগেজ সোনাপুর শাখার মতো শাখা হলো 400টা। এই শাখার অধীনে আমাদের উপশাখা আছে, শাখার অধীনে উপশাখা আছে 271টা উপশাখা আছে। তারপরে এই যে
মান্নাননগরের এজেন্টের মতো সেখানে 2800 এজেন্ট আউটলেট আছে আমাদের। 3000-এর অধিক আছে এটিএম সিয়ারান, এখানেও 2টা মেশিন আছে, এটা আপনারা জানেন। তারপরে পস মেশিন তো আছেই। এছাড়া ব্যাংকের নানাবিধ আপনি ঘরে বসে ব্যাংকিং করতে পারেন, নানাবিধ সেবা আছে। সেলফিন আছে, আই ব্যাংকিং আছে, এই ধরনের অনেক সার্ভিস আছে। বিকাশের মতো আমাদের এখানে একটা সার্ভিস আছে এম ক্যাশ, সেটাও আছে। তো এই সেবাগুলো দিয়ে আমাদের ব্যাংক এখন পর্যন্ত চলছে। এখন ঘটনা হচ্ছে 2 মাস আগে যে ঘটনাটা হলো, আমাদের এক শ্রদ্ধ ভাই বলছেন আসলে ঘটনাটা কি হলো। ইসলামী ব্যাংকের উপরে বারবার শকুরের নজর আসে, এটা আপনারা খেয়াল করছেন, আপনারা জানেন শকুরের নজর বারবার আসে। এখন কি হলো, কি সুন্দরভাবে আমাদের কোরবানির ঈদটা চলতেছিল। কোরবানির ঈদের আগে তো সাধারণত ঈদের সময় তো টাকা ক্রাইসিস থাকে সাধারণত। তো কোরবানির ঈদে সাধারণত টাকা বেশি লাগে, এটা স্বাভাবিক। যার 50,000 লাগে সেখানে তখন 1,00,000-2,00,000 টাকা লাগে। ঠিক 24শে মে আমাদের ব্যাংকে কি করলো, একজন নিয়োগ দিল, চেয়ারম্যান নিয়োগ দিল। এই চেয়ারম্যান, আমি এই কথা আগে একটু কথা বলি। 24 সালে যখন সরকার পতন হলো, 24 সালে সরকার পতন হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক একটা সুন্দর একটা বোর্ড দিয়েছে। বোর্ডের চেয়ারম্যান যিনি, ইনি ওয়ার্ল্ড ব্যাংক সহ কয়েকটা ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। উনি বিনা পারিশ্রমিকে আমাদের ব্যাংকে সেবা দিয়ে গেছেন। 24 সালে দিয়ে গেছেন, কোনো পারিশ্রমিক দেন নাই। ইনি বসার পরে ইসলামী ব্যাংকের 26,000 কোটি টাকা নেট ডিপোজিট বাড়ছে। নেট ডিপোজিট কোনটা, যেমন উনি 1,00,000 টাকা এফডিআই করছে, উনি 2,00,000 টাকা এফডিআই করছে, টোটাল কত 3 লাখ। এরকম 26,000 কোটি টাকা নেট ডিপোজিট বাড়ছে টোটাল ইসলামী ব্যাংকে। এর ভিতরে আপনাদের এই এজেন্ট আউটলেটও আছে, বুঝছেন কিনা। 2800 এজেন্ট আউটলেট আছে, 271টা সাব ব্রাঞ্চ আছে, আর 600টা ব্রাঞ্চ আছে। সব মিলাইয়া এই 1.5 বছরে নেট ডিপোজিট বেড়েছে 26,000 কোটি টাকা। আপনাদের সোনাপুর শাখা বেড়েছে 40 কোটি টাকা। তাহলে দেখেন মানুষের আস্থার জায়গায় ইসলামী ব্যাংক। এই ব্যাংকটাকে মানে প্রশ্নবোধক করার জন্য এই লোকটা নিয়োগ দেওয়া দরকার ছিল কিনা, এটা রাজনৈতিক বিষয় থাকে, আমি ওদিকে যাচ্ছি চাচ্ছি না, আমি আমার কথা বলছি। এই লোকটাকে যখন নিয়োগ দিল তখন কি করলো, আপনাদের মতো মানুষ যারা তারা চিন্তা করলো এই লোকটা তো একটা কালপিট টাইপের লোক, এই লোকটা কেন দিল ইসলামী ব্যাংকে। আপনাদের মতো লোক যারা ঢাকা শহরে আমাদের ব্যাংকের সামনে, আমাদের ব্যাংকের টাওয়ারের সামনে আন্দোলন করছে, সেদিন 2-1 দিন আন্দোলন করার পরে সরকার থেকে টিয়ার শেল মাইরা, মানে গরম পানি মাইরা ওদেরকে ইয়ে করছে। এই তখন থেকে আলোচনা আসছে ব্যাংকে কিছু একটা হয়ে গেছে। আসলে কিছু হয়েছে বলেন, কি হয়েছে আসলে ঘটনা? একটা চেয়ারম্যান দিছে, আন্দোলন করছে, এটা হয়েছে। আসলে কি হয়েছে? এখন এর সাথে যোগ হয়েছে কিছু কুচুকরি মহল। যেখানে আমাদের 60টা ব্যাংক, এক ভদ্রলোক বলছিলেন, কোন ভদ্রলোক, 60টা ব্যাংক বাংলাদেশে আছে, আমাদের 59টাই আমাদের শত্রু। আপনারা খেয়াল রাখবেন, তখন যে ফুটবল খেলারে বল নিয়ে দৌড়ায়, বাকিরা দৌড়ায় না ওদেরকে, ফুটবল কার কাছে থাকে, যখন যে ফার্স্ট হয়, তাই তো। ইসলামী ব্যাংকটা সকল লেভেলে সকল প্যারামিটারে ফার্স্ট হওয়ার কারণে আমাদেরকে 59টা ব্যাংকে দৌড়াচ্ছে ল্যাং মারার জন্য, কথা বলছেন তো। ল্যাং মারার জন্য পাইতেছে না, যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে নেগেটিভ ধারণা দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের জনগণ কিন্তু, আমাদের জনগণ আপনারা যারা আছে, আমাদের আস্থা, আমাদের বিশ্বস্ত স্থান, বিশ্বস্ত জায়গা হলো আপনারা ব্যাংকটাকে ওন করেন বিদায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ টিকে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 26,000 কোটি টাকা ডিপোজিট বাড়ার পরে আমাদেরকে এভাবে প্রশ্নবোধক করে ইসলামী ব্যাংকটাকে কি ক্ষতিটা করলো বলেন। কিছু লোকের মানুষ, কয়েকদিন আগে একটা সোনাপুর শাখায় একটা ঘটনা ঘটছে, এক মহিলা 5 লাখ টাকা উঠেছে, উঠাই তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। এখন মহিলা 5 লাখ টাকা উঠেনি, কোন ব্যাংকে জমা দিয়ে কি ফালা দিচ্ছে না কি করছে, মহিলা খুঁজে পায় না টাকাটা। তো মহিলা এবার কি করলো, আমাদের কাছে আসছে, তো আমরা বললাম টাকা তো উঠেছিলাম। বড় মহিলা পাগলের মতো হয়ে গেছে, জিডি উঠতে গেছে, কথা খেয়াল করেন, টাকা উঠেনি, কোথায় রাখছে জানে না, এখন মহিলা গেছে থানায় জিডি করতে। এইগুলো অবস্থা। ইসলামী ব্যাংকের টাকা আপনার আপনার আলামিন ভাই যেভাবে প্রশংসা করছেন, আলামিন ভাই আসলে এখানে আমাদের এজেন্ট গুলা দেখে দেখে দেওয়া হয়, যারা ভদ্র যোগ্য ভালো সেবা দিতে পারে এই ধরনের লোকদেরকে দেওয়া হয়। উনি আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখেন, আপনাদের ছোট্ট ক্ষুদ্র জায়গাতে 4,200 অ্যাকাউন্ট, এখানে এই শাখায় ছোট জায়গাতে 4,200 অ্যাকাউন্ট, 12 কোটি টাকা ডিপোজিট, এখন 13 কোটি 14 কোটি হয়ে গেছে, 12 কোটি 13 কোটি এর ভিতরে উঠানামা করে। কারণ ব্যবসায়ী সমাজ যারা আছে তারা টাকা জমা দিয়ে আবার পাঠায়, 12-13 কোটি টাকা ডিপোজিট দেখেন উঠানামা করে।
তো ছোট্ট কুদ্দু জায়গায় 12,000 কোটি টাকা আছে। আপনারা দেখে রাখবেন, সোনাপুর বাজারে একটা 80 সালের একটা ব্যাংক আছে, তার ডিপোজিট 70 থেকে 80 কোটি টাকা। 0 পয়েন্ট একটা ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক। আর আমরা এসেছি 18 সালে এসেছি সোনাপুরে, আমাদের ডিপোজিট 223 কোটি টাকা। 80 সালে একটা ব্যাংক এসে 80 কোটি 70-80 কোটি টাকা হয়েছে ডিপোজিট এখন পর্যন্ত। তা আমাদের ডিপোজিট হলো 223 কোটি টাকা। বুঝতে পারছেন তো? তাহলে এই যে ভালোবাসাটা, এই যে আস্থার জায়গা, এটা আপনারা এই আস্থাটা ধরে রাখবেন। আস্থাটা যেভাবে দিয়ে আসছেন অতীতে সেটা করে রাখবেন। আমি আরেকটু যোগ করব, আপনাদের কিছু কথা আসছে, সে কথাগুলো আমি রিপ্লাই দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। এখানে ডিপোজিটের কথা আসছে, আমাদের এই এজেন্ট আউটলেট 4,200 অ্যাকাউন্ট, 12 কোটি টাকা ডিপোজিট। সেপ্টেম্বর 2020 সালে এইটা উদ্বোধন হয়েছে। দেখেন, সেপ্টেম্বরে 2000 উদ্বোধন হয়েছে। আমরা গ্রাম অঞ্চলে কিছু সরকারি ব্যাংক আছে না, সরকারি ব্যাংক থাকে না, দেখেন ওই শাখাগুলো অনেক আগে উদ্বোধন হয়েছে, কিন্তু তাদের ডিপোজিট 5 কোটি 10 কোটি 20 কোটির উপরে হয় না। এই ছোট জায়গাতে উনি 12 কোটি টাকা ডিপোজিট নিয়ে হ্যান্ডেল করতেছে। তারপরে আসেন হলো কিছু গুজবের কথা আসছে। গুজবের বিষয়টা তো আমরা বললাম, গুজব এমন একটা বিষয়, দেখেন ওই যে একজন বলছে লবণ আর ইয়ের কথা, পেঁয়াজের কথা, মাঝখানে পেঁয়াজের লবণের কথা শুনছেন না, লবণের দাম হবে। আমরা এই হুজুগে বাঙালি, এর আগে আমি আরো ছোট ছিলাম কিনা, না 5-7 বছর আগে 1 টাকার কয়েনের কথা শুনছিলেন? তাহলে ওইটা একটা গুজব, 1 টাকার কয়েনের লক্ষ টাকা বিক্রি করতেছে, ওইটা একটা গুজব। তো গুজবটা এমন জিনিস, গুজবটা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আপনার ছেলে কান নিয়ে গেছে, কিন্তু কানটা ধরে দেখলেন না কান আছে কি নাই। তারপরে হলো যেমন আমাদের শাখা, আমাদের মেইন শাখাতে গত 1 সপ্তাহে 4.5 কোটি টাকা ডিপোজিট বাড়ছে। তো এটা যদি গুজব হইতো বা এটা যদি জনগণ আস্থা রাখতো, 4.5 কোটি টাকা ডিপোজিট বাড়তো। তারপরে হলো যে ইসলামী ব্যাংকটা কোনো ব্যক্তি, কোনো দলের, কোনো গোষ্ঠীর না। ইসলামী ব্যাংকে বিভিন্ন ধর্মের লোকজন চাকরি করে, এখানে হয়তো পরিমাণ কম হতে পারে, বেশি হতে পারে। ইসলামী ব্যাংক কোনো ব্যক্তির ব্যাংক না, কোনো দলের ব্যাংক না, কোনো গোষ্ঠীর কোনো ব্যাংক না। এটার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের অনুমোদন দিয়েছে, আর বাংলাদেশ ব্যাংক থেকে কন্ট্রোল করার জন্য ওনাদের রুলস রেগুলেশন গুলা দেওয়া আছে। এই রুলস ফলো করলে ইসলামী ব্যাংক চলবে। ইসলামী ব্যাংক কেন, সকল ব্যাংক গুলা কিছু রুলস ধরে দেওয়া হয়েছে, এইভাবে চলবে। তো ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্সদারি ব্যাংক। ইসলামী ব্যাংক সর্বোচ্চ, বাংলাদেশের যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ট্যাক্স দেয় ব্যাংকিং খাতে, সেটা ইসলামী ব্যাংকে দেয়। তাহলে বাংলাদেশের কোন আইনটা, কোন লটা মানবে ইসলামী ব্যাংকের মানে ইয়ে করার জন্য? তারপরে গত 25 দিনে একজনে বলছে, আমাদের তথ্য আপডেট তথ্যগুলো অনেকে জানে, দেখা যায় গত এই মাসের 25 দিনে 28,000 কোটি টাকা রেমিটেন্স আসছে ইসলামী ব্যাংকে। বাংলাদেশের কোন ব্যাংকে আসে, আসার কোন সম্ভাবনা আছে? 28,000 কোটি টাকা রেমিটেন্স আসছে ইসলামী ব্যাংকে গত 25 দিনে। তারপরে রেমিটেন্স ব্যাপারে একটা কথা বলি, এই যে 5-7 দিন 10 দিন একটা সমস্যা ছিল না ব্যাংকে, এই সমস্যার সময় জুন মাসের প্রথম সপ্তাহে যখন বাংলাদেশের রেমিটেন্স আসতেছে না, তখন বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের লোকদেরকে ডাকলো, এমডি বা ওই লেভেলের একটা লেভেলের লোকদের ডাকলো, যে মানে সমস্যাটা রেমিটেন্স আসতেছে না কেন। তখন যেহেতু ইসলামী ব্যাংকের একটা সমস্যা শুনছে, তাকে ডাকলো। তো ইসলামী ব্যাংক উত্তর দিল যে দেখেন, আমাদের এখানে তো যদি আসে নাই, তাহলে সেম পরিমাণ রেমিটেন্স কোন ব্যাংকে আসে দেখেন। দেখা গেল যে টালি করে দেখছে কোনো ব্যাংকের রেমিটেন্সটা আসে নাই। কথা বুঝছেন কিনা? কোনো ব্যাংকের রেমিটেন্স আসে, তাহলে কোথায় টাকাটা জনগণ ধরে রাখছে। এর প্রমাণ আমি নিজেও, আমার শাখায় কিছু গ্রাহক ফোন দিয়ে বলতেছে যে আমরা তো টাকা ধরে রাখছি, টাকা পাঠাচ্ছি না। তখন আমাদের কথা শুনে আবার টাকা পাঠানো শুরু করছে। এর প্রমাণ হিসাবে এই 25 দিনে 28,000 কোটি টাকা ডিপোজিট রেমিটেন্স আসছে সারা বাংলাদেশে। এটা বুঝছেন তো? সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে যে একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আমাদের এই এজেন্ট আউটলেটের ওনার ওয়াইফ, উনি একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। উনি একটা কথা বলেছেন যে ইসলামী ব্যাংকটা আপনার, আর সেবা দেওয়ার দায়িত্ব আমাদের। আমি কি এই শাখার জন্য বা আমাদের ব্যাংকের জন্য স্লোগান রাখতে পারি, ইসলামী ব্যাংক আর আপনাদের ব্যাংক, আর সেবা দেওয়ার দায়িত্ব আমাদের? ঠিক আছে কিনা? এই দায়িত্ব নিতে পারেন তো? মানে আপনি আপনাদের ব্যাংকটা তো আপনাদের, সেবা দেবো কে? আমরা দেবো। আমি স্লোগানটা রেখে যেতে চাই আপনাদের জন্য। তারপরে ইসলামী ব্যাংক এই যে এজেন্ট আউটলেট কেন সৃষ্টি হয়েছে, সেটা হলো ব্যাংক তো একটা নির্দিষ্ট জায়গা হয়, যেমন সোনাপুর ব্যাংক করতে গেলে একটা নির্দিষ্ট স্পেসে হইতে হয়, বাজারে হইতে হয়। এটা ব্যাংক একটা সেবামূলক প্রতিষ্ঠান বলেন, লাভও থাকে, উদ্দেশ্য থাকে। এখন এই যে এজেন্ট আউটলেট করার উদ্দেশ্য হচ্ছে যে প্রান্তিক লেভেলে কিছু জনগণ, লোকজন যাতে সেবা পায়। যেমন একটা রেমিটেন্স আসছে, রেমিটেন্সের জন্য ও এক ভাই বলছিল যে উনি ওখানে লাইন ধরে দাঁড়াতে হবে, ওনার ব্যবসা এখানে
তাহলে ওই সেম সার্ভিসটা যদি উনি পাশে পায় তাহলে ওখানে যাওয়া দরকার আছে কিনা? তাহলে ইসলামী ব্যাংকটা এই কাজটা করছে যে প্রত্যেকটা বাজারে বাজারে এজেন্ট দিয়ে রাখছে। এর অর্থ হচ্ছে যে প্রান্তিক লেভেলে যারা আছে, যাদের রেমিটেন্স আছে, যাদের এই সেবাগুলো দেওয়ার জন্য এই ব্যাংক এটা করা হয়েছে। ইসলামী ব্যাংকের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সর্বশেষ একটা কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটা হলো ইসলামী ব্যাংক আপনাদের একদম ইয়ে থেকে 1983 সাল থেকে যে সেবাগুলা ক্রমান্বয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে এসবিআই পর্যন্ত আসছে। আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখবো, একদম ইভেন আমি সবার কাছে একটা আহ্বান রাখবো। এই ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অনেকগুলো গুজব আসছে, অনেকগুলো সমস্যা আসছে, এটা আপনারা ফেস করছেন, আপনারা এটা সমাধান করছেন, আপনারা প্রতিকার করছেন, দেখছেন। এই ধরনের গুজব কিন্তু আরো আসতে পারে সামনে। এটা আজকে আসুক, 10 বছর পরে আসুক, 5 বছর পরে আসতে পারে, কিন্তু এটাকে আপনারা বুঝতে হবে। ইসলামী ব্যাংকের মূল শক্তি হচ্ছে আপনারা। ইসলামী ব্যাংকের মূল শক্তি কিন্তু আপনারা। আমাদের কথা হচ্ছে যে আপনাদের আস্থা আছে বিদায় ইসলামী ব্যাংক এখনো টিকে আছে। তো আপনাদের এই আস্থার কারণে ইসলামী ব্যাংক আজকে 1,82,000 কোটি টাকা ডিপোজিট ইসলামী ব্যাংকের, 1,82,000 কোটি টাকা, যা প্রাইভেট ব্যাংকের ধারে কাছে কোনো ব্যাংক নাই। সরকারি ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকের তাও ডিপোজিট করে সরকারি ডিপোজিট, যেমন ওই যে টেন্ডার সব বিভিন্ন সরকারি ফান্ড থাকে, ফান্ড গুলো দিয়ে তারা হয়তো 1,00,000-1,50,000 কোটি টাকা হতে পারে, আমার এক্সাক্ট ফিগারটা মনে নাই। তাহলে এই যে 1,82,000 কোটি টাকা ডিপোজিট, সেটা কিন্তু আমার টাকা নাই, সেটা আপনাদের টাকা, আপনাদের আস্থা, আপনাদের এই ভালোবাসার কারণে আমাদের এই ব্যাংকটা এশিয়ার ভিতরে প্রথম, এবং সারা দেশে ওয়ার্ল্ডের 1000 ব্যাংকের ভিতরে একটা ব্যাংক, 1000 ব্যাংকের ভিতরে যখন ক্যাটাগরি করে ইসলামী ব্যাংকের অবস্থানটা ওখানে আছে। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না। আমি সর্বশেষ একটা কথা বলবো। আপনারা যারা আজকে উপস্থিত আছেন এখানে, আমরা আমাদের শাখা বা এজেন্টের পক্ষ থেকে আপনাদের যে 4,200 গ্রাহক আছে, সবার কাছে গিয়ে আমরা এই দাওয়াটা দিতে পারবো না। আপনাদের কাছে একটা আবদার বা দাবিটা হলো যে আপনারা আমাদের পক্ষে যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এখানে এসছেন, ঠিক একটা আবদার রাখবো, সেটা হচ্ছে যে এই যে গুজবটা হয়েছে মানুষকে একটু বলবেন যে এটা আসলে গুজব ছিল। ব্যাংক কমপ্লিট স্বাভাবিক। আপনি এখন আজকে একটু আগে এক এজেন্ট 50 লাখ টাকা জমা দিতে গেছে, একটু আগে আমরা বাইরে হওয়ার আগে দিয়ে এক লোকজনে 50 লাখ টাকা জমা দিয়েছে। তাহলে যদি আপনাদের আস্থা না থাকতো এই টাকাটা এখানে জমা হতো না। এখন আবদার যেটা সেটা হচ্ছে যে রেমিটেন্স যারা আগে থেকে পাঠাতেন, রেমিটেন্স আগের মতো পাঠাবেন, বরং আরো যারা আসে না তাদেরকে উৎসাহিত করবেন, এবং যারা এই যে গুজবে কিছু টাকা এখান থেকে উঠেছে হয়তো বা আরো জমা দিয়েছে, তাদেরকে একটু বুঝাবেন, তাদেরকে বলবেন যে ব্যাংকে কোনো গুজব নাই, গুজব যেটা সেটা ঠিক হয়ে গেছে, গুজব নাই, সমাধান হয়ে গেছে, ব্যাংক আগের মতো স্বাভাবিক লেনদেন করতেছে। একটু ব্যাংকের পক্ষে এই দাওয়াতটা রেখে, এবং আপনারা এত কষ্ট করে এসেছেন, আমাদের ব্যাংকের পক্ষে উনি কাজ করেছেন, ব্যাংকের ডাকে এসেছেন, ব্যবসায়ী ভাইরা আসছেন, ব্যবসায়ীদের সময় নষ্ট করে, এবং আমাদের সম্মানিত মা বোনরা এসছেন, ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং ওনাদের সার্বিক সুস্থতা এবং সবকিছু মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।